নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। অপারেশন সিঁদুরের পর প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে জানান, পিকচার আভি বাকি হে। অপরদিকে সূত্রের খবর, জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পুরো পরিবার এই আক্রমণে মৃত্যু ঘটেছে। এই মাসুদ আজহারি ছিল 2001-এর নয়াদিল্লির পার্লামেন্ট আক্রমণের মূল চক্রী। এদিকে লস্করে তৈবার প্রধান ও 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৈয়দকেও খতম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিন পর প্রতিশোধ নিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি এলাকায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। লাহোর থেকে 400 কিলোমিটার দূরে বাহওয়ালপুর শহর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর। একে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। জৈশের সদর দপ্তর রয়েছে জামিয়া মসজিদ সুবহান আল্লাহ ক্যাম্পাসে। একে উসমান ও আলী ক্যাম্পাস বলেও অনেকে চেনেন। 18 একর জমি জুড়ে এই ক্যাম্পাস বিস্তৃত। এখানে জৈশ জঙ্গিদের প্রশিক্ষণ ও দেওয়া হয় বলে অভিযোগ। জৈশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার বাহওয়ালপুরের বাসিন্দা। এই ক্যাম্পাসেই থাকেন। ভারতীয় সেনার এই সাফল্যে উল্লাসিত অনেকে। সূত্রের খবর, বেছে বেছে পাকিস্তানের জঙ্গি পরিকাঠামোর কেন্দ্রস্থলে ভারতের এই হামলায় আনন্দিত পেহেলগাঁওয়ে নিহতদের পরিজনরা। কেউ বলছেন, এতদিনে শান্তি পেলাম। বুধবার দৃপ্ত কণ্ঠে অমিত শাহ জানালেন, সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারত। এরই মাঝে বুধবার বিস্ফোরক বার্তা দিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে। জানালেন, পিকচার আভি বাকি হে। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে। এরপর কি পাকিস্তানের বিরুদ্ধে আরো বড় হামলার প্রস্তুতি শুরু করেছে ভারত? হামলা পাল্টা হামলার জেরে পরিস্থিতি যাতে যুদ্ধের দিকে না গড়ায় তা মাথায় রেখে পাকিস্তানকে ফোন সতর্ক করলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। হোয়াইট হাউসের একটি সরকারি সূত্রের দাবি অনুযায়ী রুবিও স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সূত্রের খবর, জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পুরো পরিবার এই আক্রমণে মৃত্যু হয়েছে। এই মাসুদ আজহারি ছিল 2001-এ নয়াদিল্লির পার্লামেন্ট আক্রমণের মূল চক্রী। তার মাদ্রাসার গুড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে লস্করে তৈবার প্রধান ও 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সৈয়দকে খতম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। শান্তন টিভি। জল মেপে বুঝে 8 ঘাট বেঁধে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। একটি দায়িত্বশীল হামলা, কোনো উস্কানিমূলক নয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। 7 মে মধ্যরাতে সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং বিদেশ মন্ত্রক অপারেশন সিঁদুর সম্পর্কে প্রেস ব্রিফিং করেন। এ সময় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং 2 মহিলা কমান্ডার প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছেন বিমান বাহিনীর উইং কমান্ডার ব্রমিকা সিং এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। সংবাদ সম্মেলনের শুরুতে 2001 সালে ভারতের সংসদ আক্রমণ, 2008 সালে মুম্বাই সন্ত্রাসবাদী হামলা, উরি, পুলওয়ামা এবং পেহেলগাঁও হামলার সঙ্গে সম্পর্কিত ক্লিপিং দেখানো হয়। বিক্রম মিস্ত্রি বলেন, পেহেলগাঁও আক্রমণ কাপুরুষোচিত ছিল। জম্মু কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার জন্য এই হামলা চালানো হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। তিনি বলেন, পেহেলগাঁও হামলার তদন্তে সন্ত্রাসবাদীদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র প্রকাশ্যে এসেছে। তিনি বলেন, পাকিস্তান বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে গেছে। এরা সন্ত্রাসবাদীদের শাস্তি এড়াতে সাহায্য করে। सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। ये कार्यवाही नपीतुली, नॉन एस्केलेटरी, आनुपातिक और जिम्मेदारीपूर्ण है। ये आतंकवाद की इंफ्रास्ट्रक्चर
को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। आपको यह भी स्मरण होगा कि 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की आज की इस कार्रवाई को इसी संदर्भ में देखा जाना चाहिए। Good morning. Thank you all for joining this briefing. As you are all aware, on April 22, 2025, Pakistani and Pakistan-trained terrorists belonging to the Lashkar-e-Taiba carried out a savage attack on Indian tourists at Pahalgam in Jammu and Kashmir in India. They murdered 26 people, including one national of Nepal, causing the largest number of civilian casualties in a terrorist attack in India since the 26 November 2008 attacks in Mumbai. পেহেলগাঁও হামলার বদলা নিতে মঙ্গলবার রাতে সন্ত্রাসের আঁতুর ঘরে হামলা চালিয়েছে সেনা। অধিকৃত কাশ্মীরের পাশাপাশি হামলা চলেছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে। সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় এই অভিযানের পর বুধবার বিস্ফোরক বার্তা দিলেন ত্রিপুরা রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। তিনি বলেন, যারা ভারতবর্ষের দিকে খারাপ নজরে দেখে তাদের ছাড়া হবে না। এই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে দিয়েছিলেন। তারপরে মঙ্গলবার রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর চালিয়েছে ভারতের সেনারা। জানা যায়, এই ঘাঁটি থেকে জঙ্গিরা প্রশিক্ষণ নিয়ে ভারতের উপর আঘাত আনার চেষ্টা করত। ভারতীয় সেনাদের এই পাল্টা জবাবের প্রশংসা করলেন রাজ্যপাল। তিনি বলেন, বুধবার সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যুদ্ধকালীন আবহে অসামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ার মূল উদ্দেশ্য হল দেশবাসী যাতে সুরক্ষিত থাকে সেজন্য। সমস্ত অংশের নাগরিক এই অসামরিক মহড়ায় অংশ নিয়ে যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে তার জন্য আহ্বান জানান রাজ্যপাল। भी अपने देश के खिलाफ बुरी नज़र से देखता है और कुछ गड़बड़ करता है तो उनको छोड़ने का प्रसक्त नहीं है बोल के ऐसे प्राइम मिनिस्टर ने बोला है। और आज वही बताया है, जो हाइडआउट्स है जहाँ से ट्रेनिंग करके बेचते हैं उनको आज टारगेट के ऊपर करे हैं। ये अगर फिर वो देश कुछ रिटेलिएट करे तो उसके लिए भी तैयार है। उसी सिलसिले में प्रिपेयर्ड फॉर एवरीथिंग ये ध्यान में रखते हुए सेंट्रल गवर्नमेंट ने पूरे देश में बॉर्डर डिस्ट्रिक्ट्स, इम्पॉर्टेंट प्लेसेस, इम्पॉर्टेंट डिस्ट्रिक्ट्स सब जगह आज 7 तारीख को मॉक ड्रिल के लिए एक आह्वान दिया है। ये मॉक ड्रिल में सब लोग पार्टिसिपेट करके ये देश को सुरक्षित रखने के लिए हर एक आदमी का जिम्मेदारी है। वो जिम्मेदारी हर एक आदमी पूरा करेंगे, ये मेरा विश्वास है। বুধবার রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য শাখার আগরতলার উদ্যোগে বিশ্ব রেড ক্রস দিবস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। প্রদীপ প্রজ্বলন করে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল। তারপর তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রেড ক্রস সোসাইটি বরাবরই সমাজ সেবামূলক কাজ করে চলেছে। বিগত দিনের মতো আগামী দিন তারা মানুষের স্বার্থে সেবামূলক কাজকর্ম করবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যপাল। The mock drill are not mere formalities but a strategic necessity. They entail crash blackout measures to simulate the sudden power disruption, the configuration of vital installations to safeguard infrastructure, and the meticulous rehearsal of evacuation plans to ensure civilian safety. Recently, I visited ONGC.
গত এপ্রিল মাসে ভূস্বর্গের পেহেলগাঁওয়ে আক্রমণ চালিয়ে নৃশংসভাবে ২৬ জন পর্যটককে হত্যা করেছিল জঙ্গিরা। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন জঙ্গিদের কাউকে ছাড়া হবে না। তারপর ১৫ দিনের মাথায় মঙ্গলবার রাতের বেলা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনারা হামলা চালিয়ে গুড়িয়ে দেয়। এই ঘটনার পর আরও একবার প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন সেটা তিনি করে দেখান। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গি দমনে পুরোপুরিভাবে চেষ্টা করছে ভারত সরকার, কোনোদিনই জঙ্গি বরদাস্ত করা হবে না। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কার্যকলাপে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাদের পাশে রয়েছে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে পুরো সমর্থন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় ২৫ জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে টোটাল ২৬ জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত কতদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল না হবে, কিন্তু আজকে আপনারা দেখতে পেলাম কি গতকাল ১টার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের এখন পর্যন্ত যা খবর আছে কোনো সিভিলিয়ান কিন্তু তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্য যেখানে ট্রেনিং নেয় সেখানেই দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে, যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। নেশাবিরোধী অভিযানে নেমে আবারও সাফল্য পেয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ। এক বাড়িতে অভিযান চালিয়ে ১২৭টি বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত মদের বাজার মূল্য আনুমানিক ৩৫,০০০ টাকা হবে। পুলিশ একজনকে আটক করেছে। ঘটনার বিবরণী জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রের পাওয়া তথ্যের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ এক অভিযান চালিয়েছে। অভিযানে এক বাড়িতে থেকে ১২৭টি বোতল অবৈধ বিলিতি মদ বাজেয়াপ্ত করেছে। উদ্ধারকৃত মদের বাজার মূল্য আনুমানিক ৩৫,০০০ টাকা হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হলো নিশান দে, বাড়ি উদয়পুর চন্দ্রপুর ৭ নম্বর কলোনিতে। সন্ধ্যাবেলায় আমাদের কাছে একটা খবর আসে যে চন্দ্রপুর ৭ নম্বর কলোনি নিশান দেব, যার বয়স 24, আমার নাম নিবাস দেব, তার বাড়িতে ইলিগালি ফরেন লিকার স্টোর করা আছে। এই খবর পাওয়া মাত্র আমরা আমাদের স্টাফ নিয়ে তাদের নিশান দেবের বাড়িতে রেড করি এবং আমরা তার পজিশন থেকে 127 বটলস অফ ফরেন লিকার সিজ করি। কোন জায়গা থেকে স্যার? চন্দ্রপুর ৭ নম্বর কলোনি। এখন আমরা 690 অ্যাক্টে আমরা অ্যারেস্ট করেছি এবং এই অনুসারে প্রসেস করব। অবশেষে প্রায় ৩৬ ঘন্টার পর মহুরী নদী থেকে উদ্ধার অর্জুনের মৃতদেহ। গত সোমবার রাতে পুলিশের ধাওয়া খেয়ে মহুরী নদীতে ঝাঁপিয়ে পড়ে বেঘরে প্রাণ গেল বিলোনিয়া সুকান্ত কলোনি এলাকার পেশায় রং মিস্ত্রি অর্জুন দাসের। দমকল কর্মী, বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মী, টিএসআর, ৯ম ব্যাটালিয়ন এবং অবশেষে এনডিআরএফ এর দলের সকল চেষ্টাকে বিফল করে দিয়ে আজ সকালে মহুরী নদীর জলে ভেসে উঠল অর্জুন দাসের নিথর দেহ। সাত সকালে খবর জানাজানি হতে শত শত মানুষ এসে জড়ো হয় মহুরী নদীর দুধারে এবং ব্রিজের উপর। ছুটে আসে পুলিশ, খবর দেওয়া হয় এনডিআরএফ এর সদস্যদের। তারপর এনডিআরএফ এর দলের সদস্যরা মহুরী নদী থেকে উদ্ধার করে অর্জুন দাসের পচা গলা মৃতদেহ সাথে সাথে বিলোনিয়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। তবে পরিবারের পক্ষ থেকে শুরু করে মানুষদের মধ্যে পুলিশের দায়িত্ব কর্তব্য এবং কাণ্ডজ্ঞানহীনতাই বারবার ফুটে উঠছে। অর্জুন দাসের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করা হচ্ছে। অর্জুন দাসের পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানায় পুলিশের দিকে অভিযোগের তীর ছুঁড়েছে। हमारी टीम कल
1 बजे के आसपास आई थी। फिर उसके बाद हमने 1:20 पे ऑपरेशन स्टार्ट कर दिया था और फिर शाम को ऑपरेशन 6:30 बजे के आसपास ऑपरेशन चलता रहा था। फिर उसी टाइम हमने क्लोज कर दिया था। तो आज कितने बजे आपको इन्फॉर्मेशन मिला कि बॉडी रिकवर हो रहा है? अब हमने जो बॉडी रिकवर किया है वो जो है 7:40 पे किया है। पानी से अंदर से ही तो रिकवर किया आप लोग? हाँ, पानी के अंदर से ही रिकवर किया है। उनका नाम, जो जिसका डेड बॉडी रिकवर किया, आपको उसका नाम पता है? नाम उसका सुकंता दास है। अर्जुन दास। हाँ, सॉरी, अर्जुन दास। एज पता है लगभग? एज 45 ईयर्स। একই রাতে 24 থেকে 25টি দোকানে ধাবা বসালো চোরের দল। এই দুঃসাহসিক ঘটনা বিলোনিয়া থানাধীন উত্তর ভারতচন্দ্রনগর বাজারে সংঘটিত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে চোরের দল হানা দেয় বিলোনিয়া থানাধীন উত্তর ভারতচন্দ্রনগর বাজারে। 24 থেকে 25টি দোকানে দরজার তালা ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ টাকা পয়সা সহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। একটি দোকানে তালা ভাঙতে না পারায় তালার মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খোলার চেষ্টা চালায় চোরেরা। সব মিলিয়ে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা দোকানগুলো থেকে নিয়ে যায় বলে জানা যায়। এছাড়া কত টাকার জিনিসপত্র নিয়ে যায় তা জানা যায়নি। সিসিটিভি ক্যামেরা থাকলেও কিছু কিছু দোকানে সিসিটিভি ক্যামেরা সহ মনিটর ভাঙা সহ কিছু দোকানের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে চোরেরা চুরি সংঘটিত করে। এই উত্তর ভারতচন্দ্রনগর বাজারে এর আগে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এই প্রথম একই রাতে 24 থেকে 25টি দোকানে চুরি সংঘটিত হয় বলে জানান বাজারের ব্যবসায়ীরা। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে ব্যবসায়ী মহল ক্ষোভে প্রকাশ করে বলেন, পুলিশ রাতে প্যাট্রোলিং না করার ফলে এই ঘটনা সংঘটিত করেছে চোরেরা। ঘটনাস্থল থেকে 2টি রড ও 1 জোড়া জুতা উদ্ধার করা হয়। উত্তর ভারতচন্দ্রনগর বাজারে 24 থেকে 25টি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি যেমন হয়েছে, তেমনি আতঙ্কিত বিলোনিয়া উত্তর ভারতচন্দ্রনগর বাজারের ব্যবসায়ী সহ এলাকার জনগণ। আমরা রাত্র 7টা পর্যন্ত থাকি। তারপরে আমি 9টার সময় এখান থেকে গেছি। যাইয়াতে সকালে শুনি যে দোকান প্রায় চুরি হয়েছে। আইয়া দেখি যে আমার দোকানও শাটার উল্টানো তোলা। মোট কয়টা দোকান চুরি হয়েছে? মোট আনুমানিক আমি তো এখন যাই না, তবে 20 পর্যন্ত। হ্যাঁ, 19টা দোকান চুরি হয়েছে। হ্যাঁ, 19টা এখন পর্যন্ত জানা জিজ্ঞেস। 19টা দোকান থেকে কি নিয়েছে চোরা? শুধু ক্যাশ বাস্কাটাই বেশি তাদের লক্ষ্য। সবচেয়ে প্রায় দোকানে ক্যাশ বাস্কা তালা ভাঙছে। উত্তর বাজারে 24টা দোকানের তালা কাটি সমস্ত ক্যাশ বাক্স থেকে টাকা তুলে গেছে। 24টা দোকান, মানে এর মধ্যে কি কি দোকান আছে থাকতে পারে? একে সেলুন দোকান থেকে শুরু করে, বাজার দোকান থেকে, রবার দোকান থেকে শুরু করে যত দোকান আছে বাজারের মধ্যে বিভিন্ন দোকান আছে, সমস্ত দোকান থেকে 24টা দোকান থেকে তালা কাটি সমস্ত টাকা পয়সা লেগে গেছে ক্যাশ বাক্স থেকে। কত টাকা আনুমানিক হতে পারে? প্রায় 3 লক্ষ টাকার উপরে। এর আগে কি চুরি হয়েছিল? এর আগে গত মাসের 23 তারিখে আমরা এই বাজার মন্দির আছে না, এই মন্দির আদাইশটা সেবা আশ্রম মন্দিরটা তালা ভাঙে, কিন্তু ক্যাশ বাক্স ভাঙে শুরু করে গেছে। যাওয়ার সময় আমাদের একটা মধ্যপাড়া একটা কালীবাড়ি আছে, এই কালীবাড়ির একটা ক্যাশ বাক্স ছিল। এই ক্যাশ বাক্স থেকে অনুমানিক প্রায় 10,000 টাকার উপরে দান বাক্সা ছিল। দান বাক্সা থেকে 10,000 টাকার উপরে লেগে গেছে। এখানে চুরি হয়েছে, তালা কাটছে, আবার 100 থেকে 150 কেজি নিয়ে গেছে। সিসিটিভি ভেঙে দিয়েছে, সিসি ক্যামেরা এটি ভেঙে টেঙে দিয়েছে আর কি। আচ্ছা, কোন ছবি বা কিছু এখন কোনো টোপ পাইতেছে না। আমার সিসিটিভিটা ভাঙে দিছে। কয়টা দোকান চুরি হয়েছে টোটাল? প্রায় 14-15টার মতন। 20টা না, 20টা। তো এত বড় ঘটনা উত্তর ভারতে দেখছেন আর না, এরকম ধরনের ঘটনা দেখিনি, এই প্রথম। আপনারা কি চাইতেছেন এখন? এখন চোরগুলো যাতে ধরা খায়, এটা আমরা চাইতেছি। রাবার এবং নগদে মিলে আপনি কত টাকার জিনিস? রাবার নগদে মিলে ধরেন প্রায় 30 থেকে 40,000 টাকা। ঠিক আছে। গত 18 মার্চ নয়াদিল্লিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও স্বাধীন ক্ষেত্রভিত্তিক জাতীয় ফেডারেশন সংগঠনের যৌথ মঞ্চের আহ্বানে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক কনভেনশন দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষের সামনে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতির পর্যালোচনা করেছে। তারপর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো সহ ভারতীয় ফেডারেশন ও বিভিন্ন সংগঠন সমূহ আগামী 20 মে ভারত জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা,
20 মে সাধারণ ধর্মঘটের সমর্থনে গ্রামীণ ভারত বন্ধ আহ্বান করেছে। কারণ দেশ এখন গভীর সংকটে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের সবচেয়ে ধনী গুটি কয়েক পরিবারের স্বার্থে আমাদের দেশের সমস্ত অংশের শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুব সহ সকল অংশের জনগণের উপর আক্রমণ নামিয়ে এনেছে। দেশের সমস্ত সরকারি সম্পত্তি একের পর এক ধনী গড়িগুলির হাতে তুলে দিচ্ছে। দেশের সবচেয়ে ধনী 5% কাছে দেশের 70% সম্পদ। বুধবার সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সংগঠনের সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, অপরদিকে দেশের 50% জনগণের কাছে দেশের মোট সম্পদের মাত্র 3%। গত এক দশকে দরিদ্রতার হার 17% বৃদ্ধি পেয়েছে। 2018 সালে আন্তর্জাতিক গবেষণায় প্রকাশিত হয়েছিল 90% ভারতীয় পরিবার আন্তর্জাতিক দরিদ্রতায় মানদণ্ড অনুযায়ী গরিব। এই সরকার তার তৃতীয় মেয়াদে শ্রম সংহিতা কার্যকর করতে চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে, যা প্রকৃতপক্ষে শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নিয়ে কার্যত তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করার ছক। এই কোড কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মজুরি, সামাজিক নিরাপত্তা, দৈনিক কাজের ঘণ্টা, সংগঠনের অধিকার, আন্দোলন, ধর্মঘট এবং যে কোনো ধরনের প্রতিবাদী কর্মসূচির অধিকার কেড়ে নেওয়া হবে। পাশাপাশি যে কোনো সংগঠিত আন্দোলনের বিরুদ্ধে কঠোর দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটি মূলত শ্রমিকদের উপর কর্পোরেট ও মালিক পক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি নীল নকশা। দেশজুড়ে কাজের বাজার সংকুচিত হচ্ছে। প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী সরকার কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করছে না। যে আগামী 20শে মে দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় কর্মচারীদের যে বিভিন্ন সংস্থাগুলো, LIC, ব্যাংক সহ বিভিন্ন সংগঠনগুলো শ্রমিকদের উপর যে বঞ্চনা, সর্বোপরি ভারতীয় যে শ্রম কোড ছিল 44টি, সেই 44টি শ্রম কোডকে কমিয়ে 4টি শ্রম কোড এনে কাজের ঘন্টা 15 থেকে 16 ঘন্টা করার জন্য প্রচেষ্টা নিচ্ছেন। এই প্রচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো তারা 20শে মে সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা সংযুক্ত কিষাণ মোর্চা আমাদের সর্বভারতীয় কমিটির মিটিং থেকে এই বন্ধকে আমরা সমর্থন করেছি এবং এই বন্ধের সমর্থনে কৃষক সমাজ ডাক দিয়েছে যে গ্রামীণ ভারত বন্ধ। আমরা আমাদের রাজ্যের মধ্যে সংযুক্ত কিষাণ মোর্চার যে ত্রিপুরা রাজ্য কমিটি, সেটা আমরা বসেছিলাম, বসে ঠিক করেছি যে এই বন্ধের সমর্থনে আমরা সমর্থন তো করছি, আমরা একটি লিফলেট বাজারে ছাড়ব মানুষের কাছে প্রচারে নিয়ে যাওয়ার জন্য। গুজরাটের সুরাটে প্রায় 1000 বাঙালির উচ্ছেদ করা হয়েছে। ওড়িশাতেও হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বশান্ত বাঙালিরা আধার কার্ড, নাগরিক কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল কলেজ, বৈধ কাগজপত্র ইত্যাদি দেখিয়েও এই আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। এদেশে বংশানুক্রমে থাকার প্রমাণপত্র দেখানো সত্ত্বেও মাতৃভাষা বাংলায় কথা বলাতেই বাঙালিদেরকে বাংলাদেশে বিদেশি বলে দাগিয়ে দিয়ে ধারাবাহিকভাবে আক্রমণ করা হচ্ছে। ফলে ইতিমধ্যেই অনেকে সর্বশান্ত হয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলো ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। বুধবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন আমরা বাঙালি রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, উত্তরপ্রদেশের বিজেপি সরকারের সঞ্চয় নিষাদ নামে এক মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে হিন্দি বলতে না পারলে ভারত ছেড়ে চলে যান। তার মতে যারা হিন্দি বলতে পারেন না, হিন্দুস্থান তাদের জন্য নয়, তারা নাকি বিদেশি। ঘটনাচক্রে প্রমাণিত যে উল্লেখিত বক্তব্য শুধু সঞ্জয় নিষাদ বাবুরই নয়, শাসক বিজেপি দলেরই বক্তব্য তথা নীতি। তাই হয়তো রাজ্যে রাজ্যে মাতৃভাষা বাংলা হওয়ার অপরাধে বাঙালিদের বাংলাদেশে বিদেশে চিহ্নিত করে বারবার আঘাত দেওয়া হচ্ছে। এভাবে আর চলতে পারে না। সুতরাং এই পরিস্থিতিতে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা নতুন করে গুজরাট, উড়িষ্যা, দিল্লি, বিহার, অসম সহ ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই এবং কেন্দ্রীয় সরকার সহ সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে দাবি অবিলম্বে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ক্ষতিগ্রস্ত বাঙালিদের
পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা, নয়তো বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে। গত 22 তারিখ পয়লা আক্রমণ হয়েছে, তার মাঝখানে গুজরাটে একটা দুঃখজনক ঘটনা ঘটলো, উড়িষ্যাতে ঘটলো, কয়েকটা জায়গাতে ঘটলো। সেটা কি, যে বাংলাদেশি বাংলাভাষী যাদের মাতৃভাষা বাংলা, তাদের উপর আক্রমণ। এই মুহূর্তে যেখানে আমাদের মধ্যে সংহতি দরকার, সবাই সমস্ত ভারতবর্ষের মধ্যে কি বলবো, একটা বোঝাপড়া দরকার। এই মুহূর্তে বাংলাদেশি পরিচয়, বাংলা ভাষা বলে বলে এই অপরাধে তাদের বাড়িঘর দোকানপাট, গুজরাটে প্রায় 1000 ফ্যামিলির উপর আক্রমণ হয়েছে, ডজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন রাজ্যে পরপর আক্রমণ হয়ে চলেছে। এগুলি কেন? এখন তো দরকার আমাদের মধ্যে একতা, ঐক্য, দেশকে রক্ষা করা। আমরা বুঝতে পারছি যে বাঙালি হওয়ার অপরাধে বাংলা ভাষায় কথা বলে বলে এই ধরনের আক্রমণ হয়ে চলেছে, স্বাধীনতার পর থেকে চলছে। এইটা বাঞ্ছিত নয়। এই মুহূর্তে আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সরকারের উচিত, গুজরাট সরকার, উড়িষ্যা সরকার এবং কেন্দ্রীয় সরকার উচিত এই সমস্ত ঘটনা যাতে বন্ধ হয়। ওয়াকফ আইন বাতিল করা নিয়ে মণিপুরী সমাজকে নিয়ে কোৎসা রটানো হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে বুধবার প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচার সোসাইটি, ওয়ার্ল্ড মিটে কাউন্সিল, ত্রিপুরা স্টেট ইউনিট, তাখেল লেইমা ট্যাংবা লুপ এবং ত্রিপুরা মেইতি অ্যাসোসিয়েশন, মেইতি যুব সংগঠন যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিভা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটির সচিব দীপক সিনহা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে দীপক সিনহা জানান, রাজ্যে সম্প্রতি সংশোধিত ওয়াকফ বোর্ড আইন বাতিল করার জন্য কয়েকটি স্থানে স্বঘোষিত ও মণিপুরী সমাজের সাথে কোনোভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত নেই এমন কিছু ব্যক্তি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হওয়া ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে বক্তব্যের মধ্যে উল্লেখিত রাজ্যের মণিপুরী সম্প্রদায় নিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে তার জন্য রাজ্যের উক্ত সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়। এর পাশাপাশি তাদের সাথে মণিপুরী সম্প্রদায়ের কোনোভাবে যুক্ত নেই বলে জানান তিনি। পাশাপাশি ভারতবর্ষের সুনাগরিক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদা মণিপুরী সম্প্রদায়ের সকলের সহযোগিতা থাকবে বলেও জানান দীপক সিনহা। যে সম্প্রতি সংশোধিত ওয়াকফ বোর্ড আইন বাতিল করার জন্য কয়েকটি স্থানে স্বঘোষিত ও মণিপুরী সমাজের সাথে কোনোভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত নেই এমন কিছু ব্যক্তি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হওয়া ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে মন্তব্যের মধ্যে উল্লেখিত রাজ্যের মণিপুরী সম্প্রদায় অর্থাৎ সমাজকে নিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে তার জন্য আমাদের রাজ্যের উক্ত সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর পাশাপাশি তাদের সাথে আমাদের সম্প্রদায়ের কোনোভাবে যুক্ত নই এবং আমরা সবাই ভারতবর্ষের সুনাগরিক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদা আমাদের সকলের ঐকান্তিক সহযোগিতা থাকবে আমাদের এই, তার জন্যই মূলত আজকে আমরা এখানে আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরলাম। বুধবার বেলা 1টায় কমলপুর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে কমলপুর নজরুল ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দরিদ্র ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিলি করা হয়। তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট 60 জন ছাত্রছাত্রীকে এই পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। আরও 10 জনকে পরে দেওয়া হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। নগর এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিকে, তাদের সন্তানদেরকে পাঠ্যপুস্তক দিয়ে আমরা সহযোগিতা করে আসি। এবার বেশ কিছুদিন দেরি হয়েছে আমাদের। আমি জানিয়ে রাখতে চাই, শহরের বিভিন্ন লাইব্রেরিতে অনেক ক্লাসের পাঠ্যপুস্তক এসে পৌঁছায়, সেই কারণে আমাদের কিছুদিন দেরি করতে হয়েছে। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখতে চাই, নগর পঞ্চায়েত শুধু এবার নয়, প্রতি বছর আমাদের এই কার্যক্রম থাকবে। প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেক নগরের প্রত্যেক ওয়ার্ডে আমরা এই পুস্তক বিতরণের যে অনুষ্ঠান প্রত্যেক বছরেই হবে। হয়তো সব পুস্তক আসার জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা প্রত্যেকবার করব। আমরা দেখেছি আজকের যুগে ছেলেমেয়েরা
বিশেষ করে একদম কম বয়সী বাচ্চাদের থেকে শুরু করে একদম কলেজে পড়বে সবার ক্ষেত্রে দেখেছি মোবাইলের প্রতি সাংঘাতিকভাবে একটা আগ্রহ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।